সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে। এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে, এটা বুঝেন না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে না 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি, ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষরে, এই যে মাদারীপুর না এটা, হ্যাঁ এই কালকিনি না তো আবার কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাস করায় নাই না, ও চাচ্ছিল করে নাই নাকি, ও আচ্ছা নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন, পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো
যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন, নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারে যারে বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে রাও একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। চেয়ারম্যান বলছে, এই চেয়ারম্যানের আন্ডারে ড্রাইভার ছিল না? ছিল না? সাদিক সাহেবের আন্ডারে ছিল। তাইলে তদন্ত উনারটা করুক, ওনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা ওনারা নিজেরা কিভাবে করলো, প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক। পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু এর আগে কারা কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপার ছিল, এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি। আমি এটার জন্য আলাদাভাবে কোটার বিষয়ে আমি আলাদাভাবে বলবো। পাকিস্তানিদের ফেলে যাওয়া সব অস্ত্র ও শিল্প কারখানা মেশিন ভারতীয় সেনারা নিয়ে যায়। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিবির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, যুদ্ধের পর প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্য ফেলে যাওয়া সব অস্ত্র, গোলাবারুদ, যানবাহন ও অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কলকারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী নিয়ে যায়। আওয়ামী লীগ সরকার তখন একটি টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি। তিনি বলেন, প্রথম দিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সেবাদাস হিসেবে কাজ করে আসছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক। রবিবার রাজধানীর মগবাজারের এলডিপি কার্যালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কর্নেল অলি আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। ভারত পেয়েছে দ্বিখণ্ডিত পাকিস্তান। আমরা উভয় নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি, সুতরাং হিসাব সমান সমান। ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই প্রসঙ্গে তিনি বলেন, এই অবৈধ সরকারের কোনো এমওইউ স্বাক্ষর করার সাংবিধানিকতার অধিকার নাই, কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সাথে যে এমওইউ স্বাক্ষর করেছে তাতে দেশের জন্য অনেকগুলি ক্ষতিকর, সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে। আওয়ামী লীগ যেন তেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। দেশের এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতার বালাই নাই। তাদের কারণে দেশের ন্যায্য বিচার নির্বাসিত ও মানবাধিকার পদতলিত।